রাহা খেতে খেতে জিদানকে বলতে লাগলো, দোকানের ওই দুটো পেঁয়াজ দিয়ে বানানো পেঁয়াজুর থেকে বড় মারটা বেস্ট। জিদান বলতে লাগলো, তুই বোনও এমন লোক যেখানে আদর পাবি সেখানেই বেশি বেশি তেল মারবি। রাহা আবার বলতে শুরু করলো, এসব কি জিদান ভাইয়া? হ্যাঁ দেখছো বড় বাবা তোমার পচা ছেলে কি বলে। বাবা কিছু বলার আগেই আমি চেঁচিয়ে উঠলাম। আমি বললাম, খাবার সময় এত কথা কিসের তোর রাহা? হ্যাঁ মুখটা কি একটু বন্ধ রাখতে পারিস না? রাহা কথার ফুসরতে আচমকা বলে উঠলো, না। মুহূর্তে জায়গাটা কেমন নীরব হয়ে গেল। সবাই একে অপরের দিকে মুখের দিকে তাকিয়ে রইল। আমার মুখে মুখে তর্ক করা একদম পছন্দ না, এমন সহজ সরল উত্তরটা দিয়ে রাহা স্তব্ধ হয়ে গেল। ধীরে ধীরে ঘাড় ফিরিয়ে তাকালো আমার দিকে। তীক্ষ্ণ লাল চোখ দিয়ে আমি তাকালাম ওর দিকে, যেন এখনই ওকে খেয়ে ফেলবো। রাহা শুকনো ঢোক গিলল, হাসার চেষ্টা করলো আর বলতে শুরু করলো, আসলে আমার পড়া আছে, অ্যাসাইনমেন্ট বাকি আছে, আমি যাচ্ছি রনি ভাইয়া। সিঙ্গারার প্লেটটা মাঝে আরও কয়েকটা পেঁয়াজু তুলে রাহা দৌড় দিল। আমি কটমচকে তাকিয়ে রইলাম ওর দিকে রাগী দৃষ্টিতে। বেয়াদবটা এখন হুঁশটা খেয়ে পড়বে মনে মনে ভাবতে ভাবতে রাহা হুঁচটকে পড়তে পড়তে বেঁচে গেল। নিজেকে সামলে নিয়ে সিঁড়িতে উঠে দিল দৌড়। রাহা এক ছুটে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল। নিচ থেকে জাহানারা বেগম মেয়েকে বকতে লাগলেন। রাহার কাণ্ডে বাপ চাচারা হাসতে লাগলো। আমি কফির মগে গম্ভীরভাবে চুমুক দিয়ে ভাবতে লাগলাম, কতদূর পালাবি রাহা? পালিয়ে আর যাবি বা কতদূর? তোকে এই রনি দেখে নিবে, খুব ভালো করে দেখে নিবে। রাতে খাবার টেবিলে সবাই একসাথে বসেছে, কিন্তু রাহা আসেনি। সে নাকি পরে খাবে। রায়হান খান আরমান খান ডাকলেও আসলো না মেয়েটা। দুপুরে খাবার খেতে বসে যা হলো, রাহা আর রনির সাথে খেতে বসতে চাইবে না, এটাই স্বাভাবিক। আমি টেবিলে বসে বাবা ও চাচার কথা শুনতেছিলাম। রাতে খাবে না রাহা, সে কথা শুনে আমার মাথা গরম হয়ে গেল। আমি উচ্চ গলায় বলতে লাগলাম, স্বামী যা গিয়ে রাহাকে ডেকে আন, গিয়ে বলবি আমি ডেকেছি, এখনই যাতে নিচে আসে সে। আমাকে যদি উপরে যেতে হয় তবে ওর জন্য কিন্তু সেটা ভালো হবে না। আর 1 মিনিট পার হলো না রাহাকে নিচে আসতে দেখা গেল। আমি বেশ ভালো করেই জানি এই মেয়েকে ভয় না দেখালে কথা শুনবে না, বজ্জাতের হাড্ডি একটা। সবাই চুপচাপ করে খাবার খাচ্ছে। খাবার টেবিলে সবসময় যাও কথা হয় দু একটা, তাও রাহা বলে, রাহার জন্যে অন্যদের কথা বলতে হয়। তবে আজ পরিবেশটা অন্যরকম, যেন রাহার জম বসে আছে সামনে, তাই চুপচাপ ভদ্র মেয়ের মতো খাবার খাচ্ছে সে। আমি খাওয়ার ফাঁকে ফাঁকে 1-2 বার দেখলাম রাহাকে। আমি আমার গরু গোস্তের একটা পিস তুলে দিলাম কামিলির পাতে। মেয়েটা হাস্যজ্জ্বল মুখে কেবল তাকালো আমার দিকে। আমি ইশারায় বললাম খেতে। রায়হান খান ছেলের এহেন কাণ্ডে সন্তুষ্ট হলো। তিনি বেশ বুঝতে পারলেন দুপুরে কামিলি চিংড়ি চেয়েছিলেন, আর সেটা রাহা তুলে নিয়েছিল বলে এখন আমি নিজেই কামিলির পাতে গোস্ত তুলে দিলাম। ওনার এই ছেলে চুপচাপ রাগী আর গম্ভীর হলেও সব দিকে নজর রাখার মতো বৃহৎ এক গুণের অধিকারী। তাদের এই দৃশ্য দেখে রাহার শরীর জ্বলে উঠল। সে রাগে কটমট করতে লাগলো। শয়তান খবিশ একটা লোক, বাড়ির সবার সাথে ভালো, শুধু রাহার বেলাতেই বকা আর রাগারাগি। মনে মনে হাজারটা বকাবকি করলো আমাকে সে। ক্ষিপ্ত ভঙ্গিতে এক নজরে তাকিয়ে রইল আমার দিকে। আমি রাহার দিকে তাকাতে রাহা আমাকে দেখে মুখ ভেঙচিয়ে খাবার ছেড়ে উঠে গেল। রাত প্রায় 10টার উপরে। রাহা নিচে নেমেছে ফ্রিজ থেকে কিছু নিবে বলে। যতক্ষণ সজাগ থাকে ততক্ষণ কিছু না খেলে তার হয় না। রান্নাঘর থেকে কিছু টুকটাক শব্দ শুনতে পায় রাহা। আফসানা বেগম তখন কফি বানাচ্ছে। রাহা বলল, এখানে কি করছো বড় মা? আফসান বেগম বললেন, তুই এখানে কেন, কি লাগবে তোর? রাহা বলতে লাগলো, না ওই দেখতে এলাম ফ্রিজে কিছু আছে নাকি। রাহা বোকা বোকা হাসি মুখ দেখে হাসেন আফসানা বেগম। আফসানা বেগম বলতে লাগলেন, তোর জন্য কি ফ্রিজ খালি রাখা যাবে? দেখ ফিন্নি পায়েস সন্দেশ আর কমলা ডালিম আছে। বিকেলের দিকে তো রনি ভাইয়া নিয়ে এসেছিল। রাহা বলল, সত্যি? আফসানা বেগম বলল, হ্যাঁ, রাহার ডালিম খুব পছন্দের, সারাক্ষণ কুটকুট করে খেতে তার ভীষণ ভালো লাগে। ডালিম, কমলা, পেয়ারা, লিচু আর সফেদা তার খুব পছন্দের ফল। কয়েক বছর আগে রনি ভাইয়া বাগানে আম, লিচু, পেয়ারা, সফেদা গাছ লাগিয়েছিল। এবছর আম ধরবে। গত বছরে লিচু গাছে ঝাঁকে ঝাঁকে মিষ্টি লিচু ধরেছিল। রাহা ভিডিও করে উচ্ছ্বাসের সাথে রনি ভাইয়াকে লিচু ভর্তি গাছ দেখিয়েছিল। অবশ্য রনি ভাইয়া বেশিক্ষণ দেখেনি, বজ্জাত লোকটা একটু পরই কল কেটে দিয়েছিল। আফসানা বেগম রাহাকে বলতে লাগলো, মা যা তো কফিটা রনির ঘরে দিয়ে আয়। রাহা কপাল কুঁচকে তাকালো আফসানা বেগমের দিকে, আশ্চর্য কণ্ঠে বললেন, আমি? হ্যাঁ যা, তুই দিয়ে আয় একটু। তোর বড় বাবা সেই কখন তোকে ডেকেছে ঔষধের জন্য। যা মা, তাড়াতাড়ি দিয়ে আয়, ঠান্ডা হয়ে গেলে ছেলেটা আবার চেঁচাবে। ও গরম গরম কফি খেতে পছন্দ করে। আফসানা বেগম রাহার হাতে কফির মগ ধরিয়ে দিয়ে চলে গেলেন। যাওয়ার আগে ঘাড় ফিরিয়ে এক পলক দেখলেন চিন্তিত রাহাকে।
কফি হাতে রাহা ঠাই মেরে দাঁড়িয়ে আছে। কি করবে এখন? কফিটা কি দিয়ে আসবে নাকি এখানেই ফেলে চলে যাবে? পরে যদি কফি না পেয়ে চিৎকার চেঁচামেচি করে, যদি জানতে পারে যে কফি না দিয়েই নিজের ঘরে চলে গিয়েছে, তাহলে আর রক্ষে থাকবে না রাহার। সেই ভাবনাতেই রাহা কফির মগ নিয়ে গেল উপরে, দরজার সামনে গিয়ে হুট করে ঢুকতে যেতে চাইলো। পরক্ষণে থামলো সে। রনি ভাইয়া আউট পারমিশন ছাড়া তার ঘরে ঢুকা একদম পছন্দ করে না। মনে পড়লো তার 2 বছর আগের ঘটনা। সেদিনও এভাবেই না বলে হুট করে রনি ভাইয়ের ঘরে ঢুকে পড়েছিল সে। রনি ভাই তখন প্যান্ট পরছিল, তাকে এভাবে নক না করে ঢুকতে দেখে খুব ঝেড়েছিল। এরপর তাকে পুরো 1 ঘন্টা ওই রুমে কান ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছিল রনি ভাইয়া। আর সে সময় বসে বসে ল্যাপটপ ঘাঁটছিল রনি ভাইয়া। সেদিনের সেই শাস্তির কথা ভুলেনি সে। রাহার পায়ে শিখি ব্যথা হয়েছিল। এরপর থেকে রাহা আর কারো ঘরে ঢোকার আগে নক না করলেও রনি ভাইয়ার ঘরে বা রুমে ঢুকতে গেলে অবশ্যই নক করে। রাহা বলতে লাগলো, রনি ভাইয়া আসবো? আমি ভেতর থেকে রাহার কণ্ঠ শুনে বললাম, আয়। রাহা ভেতরে ঢুকে রনি ভাইয়া সোফায় ল্যাপটপ টিপছে দেখছিল। রাহা কফির মগ নিয়ে পা টিপে টিপে ভেতরে এলো আর বলল, আপনার কফি। আমি বললাম, ওখানে রাখ। রাহা তো রাহাই, ওকে দিয়ে কি আর কোনো কাজ সুষ্ঠুভাবে হয় নাকি? ঘরে ঢুকে ঠিক সোফার সামনে টেবিলে গিয়ে যেই না কফির মগটা রাখতে যাবে, অমনি মগটা উল্টে কতটা কফি নিচে পড়ে গেল। মগটা ট্রে থেকে নিচে পড়ার আগেই মগটা খপ করে ধরে ফেললো রাহা। ভয়ের তো নজরে তাকালো আমার দিকে। আমাকে দেখলেই ওর ভয় হয়, সব কিছু কেমন তালগোল পাকিয়ে যায়। ভয়ে ভয়ে রাহা ঢোক গিল। বোকাশোকা একটা হাসি টানলো অধরে। আসলে ভাইয়া না, ভাইয়া হচ্ছে গিয়ে বড় মা একটু বেশি বেশি ভরে দিয়েছিল কফি মগের ভিতরে, তাই পড়ে গিয়েছে। আমি তাকালাম রাহার দিকে। রাহা দ্রুত পরিস্থিতি সামলে নিয়ে বলল, আমি এখনই মুছে দিচ্ছি ভাইয়া। রাহা দৌড় দিয়ে গিয়ে একটা কাপড় নিয়ে আসলো, সেটা দিয়ে দ্রুত করে মুছতে লাগলো ফ্লোর। ঠান্ডা ভাবে বললাম আমি রাহাকে, ওইখানে ক্লিন কর, দাগ বসে যাবে। রাহা তো সবটাই পরিষ্কার করলো। রনি ভাইয়ের কথা কিসের কথা বলছে সেটা বুঝতে পারলো না। সে ঘুরে ঘুরে দেখলো কিন্তু কিছুই বুঝলো না। কোথায় রনি ভাইয়া, কোথায় পরিষ্কার করব? মরার উপর খাড়ার ঘা বলে একটা প্রবাদ আছে না, ওইটাই বোধহয় হলো রাহার সাথে। মগের পাশে দেখতে পেলো টেবিলে থাকা ক্রিস্টাল ফুলদানিটা ফুলের উপরে টুকরো টুকরো হয়ে গিয়েছে। তা দেখে রাহার মুখটা একেবারে চুপসে গেল। অসহায় মুখ করে সে তাকালো রনি ভাইয়ার দিকে। ইস রে, এটা তো রনি ভাইয়ার খুব পছন্দের একটা টপ ছিল। কত করে বলেছিল রাহা, এই টপটা আমাকে দিয়ে দেন না রনি ভাইয়া, এটা আমি আমার টেবিলে সাজাবো। কিন্তু রনি ভাইয়া কোনোদিন তাকে টপটা দেয়নি। সবসময় ধমকে বলতো, হাত লাগাবি না ওটাকে। আর সেই টপটাই নাকি সে ভেঙে ফেলেছে। এখন কি হবে? টপ ভাঙার অপরাধে রনি ভাইয়া না জানি কি করে তার উপর। এর চেয়ে ভালো ছিল কফির মগটা নিয়ে এই ঘরে না আসাই। রাহার খুব কান্না পেল। রনি ভাইয়া যদি এবার তাকে মারে। রাহা বলতে লাগলো, আমি ইচ্ছে করে করিনি রনি ভাইয়া, বিশ্বাস করুন। আমি রাগে গজগজ করতে করতে রাগান্বিত চোখে তাকালাম রাহার দিকে। ক্ষিপ্ত কণ্ঠে বললাম, একটা কাজও কি তুই ঠিকমতো করতে পারিস না? ননসেন্স, সব কাজে তোর কিছু না কিছু ঘটাতে হবেই। আমি দেখিনি, বিশ্বাস করুন ভাইয়া, ভুল হয়ে গিয়েছে, মাফ করে দেন না ভাইয়া। আদো আদো কণ্ঠে বলতে লাগলো আর বলতে লাগলো, আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি। রাহা এক পা বাড়াতেই আমি তড়িৎ বেগে এগিয়ে গিয়ে রাহার হাত টেনে দিলাম। ক্রুদ্ধ নয়নে তাকালাম রাহার পায়ের দিকে। খালি পায়ে গাধাটা ওগুলি পরিষ্কার করতে গিয়েছিল। আমি রাগী গলায় ধমকে বলে উঠলাম, কোনো কাজ তোকে দিয়ে ঠিক করে হয় না। কবে বড় হবি তুই রাহা? কবে সব কিছু বুঝতে শিখবি, ইডিয়েট একটা? রাহা এবার আস্তে আস্তে বলতে লাগলো, আমি যথেষ্ট বড় হয়েছি রনি ভাইয়া, আমি এবার ইন্টারে পড়ি। আমি বললাম, কানের নিচ ঠাটিয়ে একটা দিলেই বুঝে যাবি তুই কতটা বড় হয়েছিস। এখনো বাচ্চামো স্বভাবটা সারিসনি আর বলছিস বড় হয়েছিস। রাহা বলতে লাগলো, বললামই তো ভাইয়া, আমার ভুল হয়েছে, তবু আপনি আমাকে ধমকাচ্ছেন। আপনি সবসময় আমার সাথে এমন করেন। আমি দাঁতে দাঁত চেপে বললাম, তোর এই কর্মকাণ্ড ছেলে মানুষই বিষয়টা আমাকে অশান্তি দেয়, বড্ড বিরক্ত বোধ করি আমি। শুনেছিস তুই রাহা? আই রিপিট এগেন, ফার্স্ট এড ফিল করি, স্টুপিড একটা। রাহার এবার কান্না পেল, মাথা নিচু করে 2 চোখ ডলতে লাগলো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কর্মকাণ্ড দেখতেছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা খেয়াল করলাম। মেয়েটা কমলা আভাযুক্ত চিকন কোমল ঠোঁটগুলি তিরতির করে কাঁপছে। আমি দ্রুত পরিস্থিতি আজ করতে পেরে ধমকে উঠলাম রাহাকে। আমি বললাম, ওই কাঁদবি না রাহা, আমার সামনে এক ফোঁটা চোখের জল ফেললে সারা রাত বাগানে দাঁড় করিয়ে রাখবো, কেউ আটকাতে পারবে না তোকে। রাহা এবার হাত পা ছড়িয়ে ছিটিয়ে কান্না করতে চাইছিল, কিন্তু ভয়ও হলো আবার। সত্যি যদি রনি ভাইয়া সারা রাত বাগানে দাঁড় করিয়ে রাখে, সেই চিন্তা করে রাহা অনবরত নাক টানলো, যেন চোখ দিয়ে কোনোভাবে পানি না বের হয়ে আসে। আস্ত রাক্ষস একটা, 1 নম্বরে জল্লাদ। আমি আর চোখে এক পলক দেখলাম রাহার দিকে। আমি এগিয়ে গিয়ে সামনে ওই টুকরোগুলো পরিষ্কার করতে লাগলাম। কাচের টুকরোগুলো ডাস্টবিনে ফেলে ফ্লোর পুছে পরিষ্কার করে নিলাম। এরপর রাহার দিকে ফিরে
মোটা গলায় বললাম, কোথাও যাবি না রাহা, এখানেই দাঁড়া। আমি ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে চোখ তুলে তাকালাম রাহার দিকে। মেয়েটা এখনও নাক টেনে কান্না আটকানোর বৃথা চেষ্টা করে যাচ্ছে। ওর নাক টানার দৃশ্য দেখে যে কারো হাসি আসতে বাধ্য। আমি আমার ডয়ার থেকে একটা মলম নিয়ে এগিয়ে গেলাম রাহার দিকে। আমাকে এগিয়ে আসতে দেখে চোখ উপরে তুললো রাহা। দুজনের চোখে চোখ পড়লো। আমি এক দৃষ্টিতে তাকিয়ে রইলাম রাহার দিকে। রাহা তাই তার চোখ নিচে নামিয়ে নিল। আমি কথা ছাড়াই রাহাকে জড়িয়ে ধরে বিছানায় বসিয়ে দিলাম। আচমকা কাজে হকচকিয়ে গেল মেয়েটা, ভোরকে তাকালো আমার দিকে। আমি রাহার আশ্চর্য দৃষ্টি দেখে নীরবে নিঃশব্দে হাঁটু গেড়ে বসে পড়লাম। রাহা হতভম্বের মতো আমার দিকে তাকিয়ে রইল। আমি কি করতে চাইছি তা বুঝতে চাইছে। মনে মনে ভাবতে লাগলো, রাহা আশ্চর্য, লোকটা নিচে বসেছে কেন, কি করতে চাইছে। আমি কোনো রকম কথা না বলে চুপচাপ রাহার পাটা নিজের হাঁটুর উপর রাখলাম। আচমকা কাজে বিস্ময় হকচকিয়ে গেল রাহা। রনি ভাইয়ের স্পর্শ লাগাতেই পুরো শরীর দুলে উঠল বৌদ্ধিক শোকের মতো রাহার। তৎক্ষণাৎ সে নিজের পা দ্রুত রনি ভাইয়ের হাঁটুর উপর থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু আমি উল্টো করে পায়ের গোড়ালি চেপে ধরে বলে উঠলাম, একটু নড়বি না, নড়লে খবর আছে তোর। গলাটা শুকিয়ে গেল রাহার। অনুভব করলো ভেতরের কাঁপুনি। বড্ড অস্বস্তিতে ভেতরে রাহার ছটফট করতে লাগলো। আমি নিঃশব্দে রাহার পায়ের কানি আঙ্গুলে মলমটাল আস্তে ধীরে লাগিয়ে দিলাম। হঠাৎ কোনো কারণে রাহার বুকের ভেতরটা ধরফর করতে লাগলো। কোনো রকম আবারও ঢোক গেল রাহা। মলম লাগিয়ে আমি রাহার দিকে তাকালাম। আমার পায়ের উপরে ওর পা। আমি আলতো করে ছুঁয়ে বললাম, কবে বড় হবি তুই রাহা, আর কবে অন্তত নিজেরটা বুঝতে শিখবি। আমার এরকম নরম কণ্ঠ শুনে শরীর শিউরে উঠল রাহার। গায়ে কাটা দিয়ে উঠল তার। ভেতরে তীব্র অস্বস্তি। সে কোনো রকম উঠে দাঁড়ালো। একটু দূরে সরে গিয়ে বলতে লাগলো, হাসপাস করতে করতে অস্বস্তি আর কৌতূহলে রাহা বলতে লাগলো, রনি ভাইয়া, আপনার কি কিছু হয়েছে? শরীরে জ্বর নাকি নাকি আপনাকে ভূতে ধরেছে? আমার শান্তশিষ্ট মেজাজটা হুট করে গরম হয়ে গেল। আমি বিরক্তি হজম করে বললাম, কি বললি? আর রাহা বলল, না না, আপনি যে এমনভাবে নরম স্বরে আমার সাথে কথা বললেন তাই মনে হলো আপনাকে ভূতে ধরেছে। আমি বললাম, স্টুপিড কোথাকার, মাঝে মাঝে তোকে মনে হয় আজ তো গিলে ফেলি। রাহা বোকা বোকা ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। কি বলল রনি ভাইয়া? রাহা বলল, তার মানে আমি এমনি এমনি বলি না, আপনি আসলেই রাক্ষস রনি ভাইয়া। আমার মেজাজ এবার সত্যি গরম হয়ে গেল। আমি রাগে গজগজ করতে করতে রাহাকে বললাম, রাহার কথা জড়িয়ে আসছে। সে দ্রুত রুম ছেড়ে বের হতে চাইলে শক্ত গলায় বলে উঠলাম আমি, দাঁড়া, কোথায় যাচ্ছিস? রাহা থমকে দাঁড়ায়। বোকা বোকা এসে বলল, রাত অনেক হয়েছে রনি ভাইয়া, ঘুমাতে যাই, কেমন, গুড নাইট। রাহা কিছু বলা কিংবা পালানোর আগেই আমি ওর দিকে স্থির দৃষ্টিতে আস্তে আস্তে করে সামনে এগোতে লাগলাম। শার্টের বোতামে হাত দিয়ে এক একটা করে বোতাম খুলতে খুলতে এগিয়ে যেতে থাকলাম রাহার দিকে। হতভম্ব রাহা নির্বোধের মতো প্রশ্ন করলো, কি করছেন রনি ভাইয়া? আমি শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে আস্তে আস্তে বললাম, আমি কাইল্লা কিনা তা তোকে দেখাতে হবে না রাহা। আমাকে দেখে যে গান গাইলি, তোর সেই গানের মর্মার্থ বুঝাবি না আমায়? তারপর